সুপ্রিম কোর্ট বললো এটা অসাংবিধানিক। 2, এটা হচ্ছে পলিটিক্যাল কারাপশন। আর আমরা বলছি বিজেপি আমাদের দেশের মধ্যে তো বটেই, গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে কারাপ পলিটিক্যাল পার্টি। যেটা করেছে, এই যে তুমি সন্দেশখালি বললে, বা কাটমানি আছে, বা এই যে দুর্নীতি আছে, 100 দিনের টাকা, তৃণমূল যা করছে, কয়লা পাচার, গরু পাচার, এগুলো দুর্নীতি, তার বিরুদ্ধে আমরা লড়ছি। আমরা বলছি 14 জেল ভরো। বিজেপি কী করলো, যেহেতু স্টেট পাওয়ার পেয়েছে, পার্লামেন্ট পেয়েছে, মেজরিটি পেয়েছে, তারা কারাপশনকে প্রাতিষ্ঠানিক রূপ দিল এবং আইনসম্মত করে দিল। তাহলে যখন এরা করছে তৃণমূল, তখন আমরা বলছি বেআইনি কাজ করছো। আর প্রধানমন্ত্রী এটাকে বললেন এটা আমি আইনসম্মত করছি। এটা হচ্ছে এক রকমের রাজনৈতিক তত্ত্ব দক্ষিণপন্থীদের, যে তুমি বাস্তবে সেটা খারাপ কাজ হলেও মানে আইনের দিক থেকে তুমি ওটাকে স্বতঃসিদ্ধ হবে। তারপর বলে এটা তো আইন বললো। আমরা সেই জন্যই আইন পাস হয়েছিল 2017 শেষে, আমি তখন পার্লামেন্টের মেম্বার, আমরা বিরোধিতা করেছিলাম, অনেকেই করেছিল, কিন্তু সিপিআইএম 18 ফেব্রুয়ারি মাসের 2 তারিখে আমরা সুপ্রিম কোর্টে গেলাম। সিপিআইএমের জেনারেল সেক্রেটারি কমরেড সীতারাম ইয়েচুরি কেস করলেন, রিট পিটিশন ফাইল করলেন। একমাত্র রাজনৈতিক দল সিপিআইএম, তারা শুধু কেস ফাইল করলো না, পার্লামেন্টে বিরোধিতা করলো না, আমরা বললাম আমরা টাকা নেব না এবং আমরা নিইনি। এটা হচ্ছে নীতিগত অবস্থান। কারণ যেটা আমরা, এবং সুপ্রিম কোর্ট যে অবজারভেশন দিয়েছে, আগামী বহুদিন রাজনৈতিক কারাপশন নিয়ে পড়াশোনা করলে বিশ্ববিদ্যালয়গুলোতে পৃথিবীর এই আইন কেন হলো, এই আইনের সম্পর্কে অরুণ জেটলি কী ব্যাখ্যা দিয়েছিল, মোদি কী ব্যাখ্যা দিয়েছিলেন, কীভাবে কর্পোরেটের টাকা কারাপশনের পথে ঢুকলো, নির্বাচনী পদ্ধতিকে কিভাবে ছাড়খাড় করে দেওয়া হলো, গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে কীভাবে কর্পোরেটরা দখল করতে চাইলো, আগাম ঘুষ দিয়ে আমাদের ব্যাংক, পোস্ট অফিস, বন্দর, বিমানবন্দর, খনি, ঝর্ণা, নদী, পরিবেশ কিনে নেওয়ার চেষ্টা করলো। এই সব পাঠ্য বিষয় হবে, যাতে অন্য দেশের গণতন্ত্র এভাবে সর্বনাশ না হয়। তৃতীয়ত, যে টাকাগুলো অপারেটিভ পার্টে যে টাকা জমা হলো, আমরা বলছি তো মানুষের টাকা, কর্পোরেটের ফান্ড থেকে এসছে, কিন্তু এটাকে বাজেয়াপ্ত করতে হবে। এখন দেখতে হবে, কাউন্টডাউন শুরু হয়েছে। প্রথমে বলা হয়েছে লিস্ট টাঙাতে হবে কারা কারা দিয়েছে, ট্রান্সপারেন্সি নেই। মোদি প্রথম প্রধানমন্ত্রী 2014-তে 15 আগস্ট বক্তৃতা করেছিলেন লালকেল্লা দিয়ে, যে স্বচ্ছতা মানে ঝাড়ু দেওয়ার বললেন। আমরা বললাম বাংলায় স্বচ্ছতা মানে হচ্ছে ট্রান্সপারেন্সি। ওরা বলে পারদর্শিতা, আমরা বলি পারদর্শিতা হচ্ছে দক্ষতা। তো পারদর্শিতা দেখালেন মিথ্যে বলার এবং অন্যায়টাকে ন্যায় হিসেবে প্রতিষ্ঠা করার, যে কালো টাকা থাকবে না, সাদা টাকায় সব হবে। কিন্তু আসলে সবচেয়ে ক্যাশ রিচ পার্টি হচ্ছে বিজেপি, এত যে বৈভব দেখাচ্ছে। আমরা বললাম এই টাকা বাজেয়াপ্ত করতে হবে। আর স্বাধীনতার সম্পর্ক থেকে এটা হচ্ছিল, এটাকে বলে ইলেকশন ফান্ডিং, স্টেট ফান্ডিং অফ ইলেকশন। মানে এই যে সব ইলেকশন কমিশন কী করে, তুমি কটা চেয়ার ব্যবহার করছো, মানে পাউন্ড পুলিশ, পেনি ওয়াইজ পাউন্ড পুলিশ আর কি, তুমি কজন লোক এনেছো, কত খাবার হয়েছে সব হিসেব করে অ্যাকাউন্টসে। তোমাকে করতে হবে না, রাজনৈতিক দলগুলোকে খরচা করতে হবে না। তুমি যদি পার্লামেন্ট ইলেকশনে ঠিক করো যে যা তুমি ঊর্ধ্বসীমা খরচে ঠিক করেছো, যে যতগুলো ক্যান্ডিডেট লড়বে, সিরিয়াস ক্যান্ডিডেট পলিটিক্যাল পার্টিজের, তাদেরকে 1 কোটি করে দেওয়া হবে। এবং দেখবে যে 1 কোটির বেশি কেউ যাতে খরচ না করে, তাহলে কারো টাকা আসবে না, এটা ঘোষিত টাকা। তুমি এক্সিট রুটে তুমি পাহারা বসাচ্ছ, তুমি এন্ট্রি পয়েন্টে লাগো না, তাহলে এন্ট্রি পয়েন্টে তুমি কারাপশনটাকে খুলে দিয়েছো। আর এক্সিট রুটে হচ্ছে কত বেআইনিভাবে টাকা খরচা হচ্ছে, অস্ত্র ব্যবহার হচ্ছে, মাসলম্যান মানি পাওয়ার ব্যবহার হচ্ছে। এইখানে ইন্দ্রজিৎ গুপ্ত নেতৃত্বে একটা কমিটি তৈরি হয়েছিল 90-এর দশকে। তারা রেকমেন্ড করেছিল যে স্টেট ফান্ডিং হোক। তখন গভর্নমেন্ট বলেছিল, বিজেপি কংগ্রেস দুজনে বলেছিল যত টাকা কথা সরকারের কাছে, তাহলে রাজনৈতিক দলের কাছে টাকা আছে আর সরকারের কাছে টাকা নেই। আমাদের রাজ্যে যেরকম তৃণমূলের কাছে অনেক টাকা আছে, কিন্তু সরকারের কাছে টাকা নেই। সরকার বলছে আমি ভাতা দেবো কোত্থেকে, বকে আছে, আর অভিষেক ব্যানার্জি বলছে আমি আমার টাকা থেকে দিয়ে দেবো। তো এই টাকাটা আসছে কোত্থেকে? এটা হচ্ছে কর্পোরেট রুট। ওই অভিষেক ব্যানার্জির ডায়মন্ড হারবারে তুমি জানো, লকডাউনের সময় আইএফবি বলেছিল যে আমাকে 40 কোটি টাকা রাজনৈতিক চাঁদার জন্য ইলেকট্রাল বন্ড কিনতে হয়েছে, যেটা তোলাবাজি। এবং সেটা যে লোকগুলো এসে তাকে চাপ দিয়েছিল, ভাঙচুর করেছিল, তারা বলেছিল তারা অভিষেকের লোক। কোনো মিডিয়া এটা নিয়ে হয়েছে করলো না। আইএফবি কেন? তুমি কলকাতার লোক, তুমি দেখবে কয়েক বছর ধরে আইএফবি চিংড়ির ছবি দিয়ে হোর্ডিং লাগাতো, সবচেয়ে বেস্ট কোয়ালিটির প্রন। তাহলে এই প্রনগুলো কোথায় তৈরি হয়? মিনচাস, সন্দেশখালি, 1, 2, হারোয়া, মিনাখা, গোসাবা, বাসন্তী, ক্যানিং। তাহলে এই মুক্তাঞ্চলগুলো কোথায় করা হলো? এইখানে দাঁড়িয়ে তাহলে ওই কোম্পানিগুলোকে টাকা দিতে হবে কালীঘাটে, তা না হলে বেস্ট কোয়ালিটি অফ
বন্ড যেটা এক্সপোর্ট কোয়ালিটি ওরা প্রকিওর করতে পারবে না। তাহলে ব্রিটিশ জমানায় এরকম এই যে আড়ং হয়েছিল না, আড়ত হয়েছিল, যেখানে ওরা প্রকিওর করতো ন্যাচারাল যেসব প্রোডাক্ট প্রডিউসার আছে, আর বিক্রি করতো যেগুলো ওদের ওখান থেকে প্রোডাক্ট আছে। আমি বাংলা ভাষায় দেখবে একটা আড়ং আছে, একটা আড়ত আছে। তাহলে আড়ত হচ্ছে যেখানে মালগুলো আসতো এবং জমা হতো, আর আড়ং হচ্ছে যেখান থেকে মালগুলো বিক্রি হতো, মানে ইনকামিং অ্যান্ড আউটগোয়িং, এই যে মোবাইলে যেরকম ফ্যাসিলিটিস হয়। তাহলে এখানে এই সমস্ত আড়তগুলোতে শাহজাহানের মতো লোকেরা, শওকত মোল্লার মতো লোকেরা কন্ট্রোল করছে, এবং ওই কোম্পানিগুলো ইলেকট্রাল বন্ডে দিচ্ছে প্রকিউরমেন্টের জন্য। আর যখন এক্সপোর্ট করবে তখন বিজেপিকে দিতে হবে, কারণ ওটা আন্তর্জাতিক বাজারে যাবে। এরকম একটা উদাহরণ দিলাম, যেহেতু সন্দেশখালী এসছে, লোকে যাতে ভিজুয়ালাইজ করতে পারে। এবং প্রত্যেকটা ক্ষেত্রে কৃষি উৎপন্ন থেকে আরম্ভ করে স্মল স্কেল ইন্ডাস্ট্রি থেকে বাকি সব, এমনিতেই লকডাউনের পরে ছোট কারখানাগুলোর অবস্থা খুব খারাপ, ছোট ব্যবসায়ীদের অবস্থা খুব খারাপ। নোটবন্দির পরে আমাদের অর্থনীতির নিচু তলাটা পুরো ভেঙে গেছে। বেকার হয়েছে যেমন, সব অনেকে যারা ছোটো ছোটো কারখানার মালিক ছিল, দোকানের মালিক ছিল, তাদের অবস্থা চৌপাট হয়েছে। সেখানে হোয়াইট চ্যানেলকে নষ্ট করে দিয়ে একটা ব্ল্যাক চ্যানেল বানানো হয়েছে। এখানে হচ্ছে ইলেকট্রাল বন্ডটা এই ব্ল্যাক চ্যানেলকে ইনস্টিটিউশনালাইজ করেছিল সুপ্রিম কোর্ট অনেকদিন পরে, প্রধান বিচারপতির নেতৃত্বে 5 জনের বেঞ্চ সিরিয়াসলি আমাদের সিঙ্গাপুরে, অক্সফোর্ডে, কেমব্রিজে যে রিসার্চ হয়েছিল ইলেকট্রাল বন্ড নিয়ে, সেই সব জায়গা থেকে তথ্য আহরণ করে তারা এটাকে প্লেস করেছেন, যেটা অর্থনীতি এবং রাজনৈতিক শাস্ত্রের জন্য খুব ভবিষ্যতের মানে ভীষণভাবে পাঠ্য জিনিস।